বাজেটে চমক দেখাতে চায় সরকার। কর আদায়ে আসছে নতুন কৌশল, বাড়তি খরচের চাপ সামাল দেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা। সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম। বিশ্ববাজারে কিছুটা কমে ব্যারেল প্রতি তেলের দাম $94। দেশে কাটছে না সংকট, দীর্ঘ হচ্ছে গ্রাহকদের অপেক্ষা। রাত্রে শোয়ার 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই। 300 জনের পিছনে এখনো। রাত 9টা থেকে ধর্ণা দিয়ে আসি। এখন যদি বিএপি গাড়ি ফার্স্ট টাইমে নেয় তাহলে এটা তো হবে না। রাতের 9টার সময় আসছি, প্রায় 13-14 ঘন্টা এখানেই আসছিলাম। নিষেধাজ্ঞার মধ্যে পদ্মা মেঘনায় জাটকা নিধন, মদত দেওয়া হচ্ছে ইলিশ শিকারেও জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। আমন্ত্রণ বিজনেস স্টাডিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আমরা চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আসছে বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানোই মূল লক্ষ্য। কর আদায়ে আসবে একাধিক নতুন কৌশল, সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার চেষ্টা চলছে বেশ জোরে সোরে। নতুন এই বাজেটের আদ্যপান্ত জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারে কাছে নেই রাজস্ব আদায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, কমছে না নিত্যপণ্যের দাম। এ অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। আগের চেয়ে 14% বাড়িয়ে সংসদে 9 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার, যার 6.5 লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, 7 ভাগে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 3 লাখ কোটি টাকা। বাজেটের 67 ভাগ ব্যয় হতে পারে পরিচালনায়। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা, একই সাথে যাতে দরিদ্র না বাড়ে সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে গতি বৃদ্ধি করা, অর্থাৎ হচ্ছে অর্থনীতিতে গতি বৃদ্ধি করা, ইকোনমিক অ্যাক্সিলারেশন। এবং আমরা দেখেছি যে অতীতে কি দেখেছি, প্রতিটি বিএনপি সরকারের সময় কিন্তু এটা কোনো অন্য সরকারের সময় হয়নি যে 2% পয়েন্ট আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সেই জন্যই আমরা বলছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা, সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর। রিটার্ন যাচাই করা হবে বাড়ির মালিকদের, ভ্যাটের আওতায় আসবে SME খাত। অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছে, এবং এইটার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। তারই অনুষঙ্গ হিসেবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাজির করব। একটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ যাতে তাদের ব্যাংকে হিসাব থাকে, তাহলে কিন্তু আর কোনো মতেই। তারপরে পরবর্তী ধাপ হচ্ছে কি যে সবাই QR কোড দিয়ে লেনদেন করবে, তাহলে তো কর ফাঁকি দেওয়া, কর পরিহার করা, কর জালিয়াতি এবং ফন্দি ফিকির থাকবে না। নতুন বাজেটে গুরুত্ব পাবে নির্বাচনের প্রতিশ্রুতি। ইশতেহারে আর্থিক সামাজিক চুক্তির কথা বলেছিল বিএনপি, তার মানে জনগণ কর দেবে আর সরকার দেবে সেবা। সেই লক্ষ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড নিয়ে তোড়জোড় বেশি। এসব বাস্তবায়নে দরকার বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা। তাহলে কিভাবে সামলাবে সরকার? সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম, এবং সেখানে একটা ক্রাউড আউট ইফেক্ট হবে। ইতিমধ্যেই সেটার একটা প্রেশার রয়েছে। সেই জায়গাতে করে বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজার কেন্দ্রিক যদি ব্যবস্থায় যদি যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে। জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষণা হতে পারে আগামী 11ই জুন।
অর্থনীতির এত সংকটের মাঝেও বাজেট দিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকানোর সুযোগ নতুন সরকারের সামনে। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ নিঃসন্দেহে থাকবে, কিন্তু সেজন্যই সবার আগে বাজেটের অগ্রাধিকার ঠিক করতে হবে। আর তা না হলেই বাংলাদেশ গতানুগতিক পথে হাঁটবে, অর্থাৎ বাজেটের আকার শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু বাস্তবায়নের হিসাবে গিয়ে গরমিল দেখতে হবে বাংলাদেশকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে হোয়াইট হাউসের ইতিবাচক মনোভাবে বিশ্ববাজারে আরও কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার 0.5% কমেছে এই দাম। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে এখন $94.49। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম কমেছে 0.8%, দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $90 উপর। শেয়ার বাজারেও পড়েছে ইতিবাচক প্রভাব। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং এবং তাইওয়ানে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী সূচক। রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞার উপর দেয়া ছাড়ের মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে রাশিয়া এবং ইরানের তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দেয় ওয়াশিংটন। গত 11 মার্চ মার্কিন রাজস্ব দফতর জানিয়েছে ভারতের রিফাইনারিগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। কয়েকদিন পরেই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়। রাশিয়ার থেকে তেল কেনার মেয়াদ ছিল গত 11 এপ্রিল পর্যন্ত, আর ইরানের তেল কেনার মেয়াদ ছিল 19 এপ্রিল পর্যন্ত। তবে এই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত। এর ফলে আরও বাড়তে পারে জ্বালানি তেলের সংকট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেলের সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। অনেকেই জানিয়েছেন গত রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করেছেন। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ যে সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হচ্ছে, এতে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। যথারীতি জ্বালানি সংকট খুব দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন তারা। পাশাপাশি কোথায়, কখন, ঠিক কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এই সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আজকে ভোর 4টা থেকে চেষ্টা করতেছি তেল নেওয়ার জন্য। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তারপর আরেকটা পাম্পে আসছি, মানে রং সাইড দিয়ে এসে ঢুকে আর আমরা বসে থাকি 5 ঘন্টা। আমাদের তো রাত্রে সিরিয়াল দেওয়া পসিবল না, আবার সকালে আসলে সিরিয়াল, আগে তো এখানে একটু সিরিয়াল ছাড়া দিত, এখন আমাদেরও সিরিয়াল ধরতে হয়। তেলের সংকট না থাকে তাহলে আমাদের সরবরাহটা বৃদ্ধি করা হোক, আমরা যেন পাবলিককে যারা আমাদের গ্রাহক তাদেরকে সন্তুষ্ট করতে পারি। দর্শক, এখন শরীয়তপুরের পাম্পগুলোর পরিস্থিতি একটু জেনে নিব। আমাদের সহকর্মীর মাধ্যমে যুক্ত আছেন সেখান থেকে আমাদের সহকর্মী SM শাকিল। শাকিল, এখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন তেল পাম্পগুলোতে? রাজধানীর মতোই অবস্থা নাকি গ্রাহকরা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন, এবং ডিপো থেকে তেল সরবরাহ ঠিক কতটা স্বাভাবিক রয়েছে? এখনকার চিত্র যদি বলি, এই যে পাম্পটিতে রয়েছে সেখানে নেই এমনটা কিন্তু এখানে দেখেছি। তবে সকাল থেকে কিন্তু মোটরসাইকেল যারা নিয়ে এসেছেন অথবা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, দূরপাল্লার বাস রয়েছে, তারাও কিন্তু এখান থেকে তেল সরবরাহ করতে কোনো তেল নিতে পারছেন না, যার ফলে কিন্তু তাদের বেশ ভোগান্তি করতে হচ্ছে। এবং যারা ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে দেশে থেকে চাহিদার পরিমাণে তেল না পাওয়াতে কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছে। তবে এখানে আমরা দেখছি যে মাইকিং করা হচ্ছে যে বিকেল 5টা নাগাদ এখানে আবার ডিজেল সরবরাহ করা হবে এবং সেই ডিজেল কিন্তু গাড়িতে দেওয়া হবে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে অকটেন বা পেট্রোলের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, তারা কিন্তু বলছেন যে আজকের মতো এখানে আর পেট্রোল এবং অকটেন দেওয়া হবে না, হয়তো আগামীকাল যদি হয় সেটা হবে দুপুরের পরে, এবং কতটুকু পরিমাণ পায় সেটা কিন্তু সেই বিষয়ে কিন্তু তারা জানেন না। তবে এখানে যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখনো জানেন না এইটার যে সমস্যা রয়েছে, ডিপো থেকে যে সরবরাহ কম দেয় এইটার কবে নিরসন হবে এমনটা কিন্তু তারা জানেন না। তবে তারা কিন্তু বলছেন যে যতটুকু পরিমাণ পাচ্ছেন তারা কিন্তু সুষম বন্টন করার চেষ্টা করছেন।
স্মৃতি। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের পদ্মা মেঘনাতে সরকারি নিষেধাজ্ঞা চললেও থামানো যাচ্ছে না জাটকা নিধন। রাতের আধারে প্রশাসনের সাথে রীতিমতো চোর পুলিশ খেলছে এক শ্রেণীর অসাধু জেলে। অভিযোগ রয়েছে ইলিশ শিকারে মদত দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। ধোয়া তুলসীপাতা নন যারা অভিযান পরিচালনা করছেন তারাও। মৎস্য বিভাগ বলছে যে জনবল সংকটের কারণে অনেক এলাকায় অসাধু জেলেদের ঠেকানো যাচ্ছে না। চাঁদপুরে নদী পাড়ের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় পহেলা বৈশাখের আগে প্রকাশ্যে কিংবা গোপনে বিক্রি হচ্ছে জাটকা। অথচ জেলার গুরুত্বপূর্ণ দুই নদী পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ আহরণ, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ 2 মাসের জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাতের আধারে সদর, হাইমচর ও মতলবের বিভিন্ন এলাকায় দেদারসে চলছে জাটকা নিধন। অভিযোগ আছে প্রভাবশালীদের যোগসাজশের। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে প্রণোদনা দেয়া হয় তা একেবারে অপর্যাপ্ত। কোনো সহায়তাই পায় না প্রায় 5,500 নিবন্ধিত জেলে। ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে অনেককে। অনেক মাসে মাছ ধরে, টাকা পুলিশে টেয়া দিয়ে মাছ ধরে। আমরা তো টেয়া দিয়ে আমরা গরিব মানুষ, কোনো জাল বেতন 2 মাস কেজিতে 20 টাকা, 30 টাকা, 10 টাকা ইনকাম হয়। তো এখন কি করবো? পেটের দায়ে এগুলা ব্যস্ত আছি। এরা অসহায়, পুরো অসহায় জাইলা, তাদের একবেলা খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তারাই মানে কি অবাধ্য হয়ে তারাই নদীতে যায়। কিস্তি মিশে আছে, খায় না খায় দেয়। অনেক মনে করেন সরকার তো মনে করেন সবাই পায়, কিন্তু আমরা তো মনে করেন 50 জন পাই, 50 জন পায় না। জাটকা নিধনের ফলে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন কম হচ্ছে। অথচ 70 থেকে 80% জাটকা রক্ষা করা গেলে উৎপাদন প্রায় 6 লাখ টনে নেওয়া সম্ভব। শতকরা 70 থেকে 80 ভাগও জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। মৎস্য বিভাগ বলছে টাস্ক ফোর্স 24 ঘন্টা অভিযান চালাচ্ছে। গত মাসে 140 জন জেলেকে আটক ও বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মোবাইল কোড অভিযান অব্যাহত রেখেছি। এরপরেও যারা মাছ ধরেছে এরকম আমরা প্রায় 140 জনকে আটক করে প্রায় 93 জনকে জেল দেওয়া হয়েছে। ইলিশের অবৈধ আহরণ ঠেকাতে কঠোর হবার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। দিলেন জেলেদের পর্যাপ্ত সহায়তার আশ্বাস। যতটুকু কাতলের গুণাটা যদি না করেন, ততটুকু ইলিশের গুণাটা কেন করেন? এটা নদী, এই নদী তো আপনার, এই নদী আমার। সরকার বাধ্য হবে, যারা আইন অমান্য করবে তাদেরকে আইন মানাতে বাধ্য করে। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করলে 1 থেকে 2 বছরের জেল কিংবা 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। পাম্প নষ্টের অজুহাতে বোরোর ভরা মৌসুমে পানি দিচ্ছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এতে উৎপাদন খরচ বাড়ায় দিশেহারা ঝিনাইদহের হাজার হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে যে কুষ্টিয়ার 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়াতে ঝিনাইদহ এবং মাগুরাতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। খুব দ্রুত মেরামত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে অবশ্য তারা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার 7 ব্রিজ এলাকার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খাল এটি। বোরো আবাদের ভরা মৌসুমেও পানির অভাবে করছে খা খা। গঙ্গা কপোতাক্ষ বা জিগে প্রকল্পের আওতাধীন ঝিনাইদহের হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলার 27,000 হেক্টর সেচযোগ্য জমি রয়েছে। তবে কুষ্টিয়ায় 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এতে বড় মৌসুমে চরম বিপাকে চাষিরা। যারা আপনার অফিসার আছে তারা বলে যে ভেড়ামারার পাম্প নষ্ট, এই নষ্টের কারণে এখানে ঠিক মতন পানি আসে না। আগে অতিরিক্ত পানি পাতাম এবং পানি আমরা কৃষকের মাঠেও দিতাম। এখন এই পাম্প নষ্ট হওয়ার কারণে আমরা পানিটা ঠিক মতো চাহিদা পূরণ করতে পারছি না। লক্ষ লক্ষ বিঘে জমি এই ক্যানালের ইয়েতে গিয়েছে, কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। কৃষকরা জানান জিকে সেচের পানি দিয়ে আবাদ খরচ হয় বিঘা প্রতি 300 টাকা, কিন্তু ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারে প্রতি বিঘায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাছাড়া জিকের পানিতে ধানের ফলনও বেশি হয়। এতে খরচ যেমন বাড়ছে কমছে ফলনও। পরিমাণ মতন পাচ্ছি না, আমাদের মেশিনও চালাতে হচ্ছে। তেলের দামটা এখন তেলের সংকট, তেলের দামটা বেশি। ক্যানালে পানি পাইলে তো আমাদের ভালোই হয়। ইঞ্জিন চালিত যে মেশিন দিয়ে আছে সেচ দেয়, এতে আছে ব্যাপক আছে খরচের একটা ব্যয়বহুল আছে। পানি পাই না, চৈতে ধান করতে আমাদের বিঘে প্রতি 5,000-6,000 টাকা পর্যন্ত খরচ। চাষি এই তেল সংগ্রহ করে পানি দিয়ে ধান চাষ করে
চাষির ঘরে কিছুই থাকছে না বর্তমান। পাব কর্মকর্তারা জানান পাম্প মেরামতের কাজ চলছে, সামনের মৌসুমে পানি সরবরাহ করা সম্ভব হবে এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। আমরা পাম্প এবং সাবসিডিয়ারি পাম্প সহ আমাদের সেচ খাল, মেইন খাল, টারশারি খাল, সেকেন্ডারি খাল সমূহ মেরামত করলে পূর্ণাঙ্গভাবে আমাদের যে সেচযোগ্য এলাকা রয়েছে সেই কৃষকের চাহিদা মতো পানি সরবরাহ করতে সক্ষম হবে। 1955 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলায় পানি সরবরাহের লক্ষ্যে শুরু হয় এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, সংবাদের এই পর্যায়ে এসে আমরা একটু পুঁজিবাজারের লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু আজকে আমরা দিন শেষে কিন্তু দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এবং সারাদিন ধরেই কিন্তু এই ধারাবাহিকতা বজায় ছিল। আজকে দিনের শেষে এসে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটি কিন্তু আজকে 1 পয়েন্টেরও বেশি বেড়ে অবস্থান করছে 5256 পয়েন্টে। আরও একটি সূচক বেড়েছে DS30 সূচক, সেটিও 6 পয়েন্টের মতো বেড়ে 1990 পয়েন্টে রয়েছে। তবে কিছুটা কমেছে দিনের শেষে এসে DSS সূচক, সেটি কমে 1066 পয়েন্ট অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে 806 কোটি 15 লাখ টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলো দেখতে পাচ্ছি যে আজকে দিনের শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামে কিন্তু পতন হয়েছে। 201টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে ডিএসসিতে, 131টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে আমরা সিটি ব্যাংকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি 28 কোটি 16 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি। একনি পেস্টিসাইডস এটি দ্বিতীয় অবস্থানে আছে 27 কোটি 12 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। 26 কোটি 65 লাখ টাকা 24 লেনদেন নিয়ে খান ব্রাদার্স পিপি ওভেন এটি তৃতীয় অবস্থানে আজকে দিনের শেষে নেমে এসেছে। চট্টগ্রাম শেয়ার বাজারে সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সকালের মতো সার্বিক সূচক এটি সিএসপি সেটি কাছাকাছি 5 পয়েন্টের মতো বেড়েছে এবং 14,761 পয়েন্ট অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 31 কোটি 42 লাখ টাকার মতো এবং আজকে 208টি প্রতিষ্ঠানের ট্রেড হয়েছে সকাল থেকে। এর মধ্যে 86টির দাম বেড়েছে, 88টি কমেছে এবং 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমাদের পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গ বলবো এখন। রাজধানীতে চলছে 3 দিনের নির্মাণ সামগ্রীর প্রদর্শনী। নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা, স্মার্ট পাওয়ার এবং লাইটিং সেবা সম্পর্কে ধারণা দিতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। 16টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজনটি। অংশগ্রহণ করেছে 400-এর বেশি স্টল। আয়োজকরা জানিয়েছেন যে নির্মাণ কাজে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। সংকটের সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো দরকার। একই ছাদের নিচে দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এখানে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।